সারা বছর গাছের পাতাগুলো সবুজ থাকে। প্রধান প্রধান গাছগুলো সম্পর্কে বলি। প্রথমে তাহলে আলোচনা করবো আমরা ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য সম্পর্কে। এবার প্রথম পয়েন্ট দেখো, প্রথমে রয়েছে আঞ্চলিক বন্টন, মানে এই স্বাভাবিক উদ্ভিদ যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য রয়েছে কোথায় কোথায় ভারতের কোন কোন জায়গায় এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়। প্রথমে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পূর্ব হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়। এই দেখো, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই অঞ্চলে কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়। এই যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে, এর মেন বা প্রধান কারণ হচ্ছে কিন্তু জলবায়ু। এই ক্রান্তীয় জলবায়ুর যে সমস্ত অঞ্চলগুলোতে দেখা যায় যে প্রভাবটা রয়েছে, সেই জায়গাতে কিন্তু এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যগুলো গড়ে উঠেছে। আমি আগেই বলেছি যে কোশ্চেন আসতে পারে ভারতের এই স্বাভাবিক উদ্ভিদে জলবায়ুর প্রভাব আলোচনা করো, তখন কিন্তু আমরা এইভাবে উত্তরটা সাজিয়ে লিখব না, তখন আমরা আঞ্চলিক বন্টনের পরে বৈশিষ্ট্য না লিখে লিখব জলবায়ুগত প্রভাব, মানে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের উপর জলবায়ুগত প্রভাব। এবার বৈশিষ্ট্যগুলো আমরা যেভাবে লিখেছি একটু খালি আলাদা লিখতে হবে সেক্ষেত্রে। আর ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের মানে যদি স্বাভাবিক উদ্ভিদের বন্টন লিখতে দেয় তাহলে কিন্তু এইভাবেই তোমাদের সাজিয়ে উত্তরটা লিখতে হবে। তো প্রথমে দেখো বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, আর্দ্রতা বেশি থাকে বলে গাছের পাতা একসাথে ঝরে না, তাই এই গাছগুলি চিরসবুজ হয়। নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা চিরহরিৎ অরণ্য, মানে সারা বছর গাছের পাতাগুলো সবুজ থাকে, অর্থাৎ পাতাগুলো একসঙ্গে ঝরে পড়ে যায় না। যেমন পর্ণমোচীতে কী হয়, একসঙ্গে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় এবং পরে আবার একসঙ্গে গাছের পাতাগুলো হয়, কিন্তু এক্ষেত্রে পাতাগুলো একসঙ্গে ঝরে না, সারা বছরই গাছের পাতা থাকে, সেই জন্য একে চিরহরিৎ অরণ্য বলে। এবার এই যে আর্দ্রতা বেশি, এটা একটা জলবায়ুর ফ্যাক্টর, এই আর্দ্রতা বেশি থাকার ফলে সারা বছর গাছে কিন্তু পাতা থাকে, এইটা হচ্ছে জলবায়ুগত একটা ফ্যাক্টর। এবার আমাদের বৈশিষ্ট্য ক্ষেত্রে এটা লেখা যাবে। বৃক্ষগুলি খুব কাছাকাছি জন্মায়, একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব খুব কম হয়, মানে একদম কাছাকাছি হয় বৃক্ষগুলো। অরণ্যের ভূমি খুব স্যাঁতস্যাঁতে হয়, যেহেতু এখানে বৃষ্টিপাত প্রতিদিন হয়, প্রায় প্রতিদিন হয় এবং পরিচলন বৃষ্টির কারণে বৃষ্টিপাতের পরিমাণও খুব বেশি, এই জন্য এই জায়গাগুলোতে কিন্তু স্যাঁতস্যাঁতে থাকে, মানে অরণ্যের ভেতর দিকটা স্যাঁতস্যাঁতে থাকে এবং লতা পাতা গুল্ম এইগুলোতে কিন্তু ভর্তি থাকে, যার ফলে গাছের এই যে অরণ্যের নিচের অংশটা খুব একটা শুকায় না এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া সৃষ্টি হয়। এরপর হচ্ছে গাছগুলি খুব ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে বলে অরণ্যের ভিতরে সূর্যের আলো পৌঁছায় না। এবার এই যে স্যাঁতস্যাঁতে হওয়ার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে গাছগুলো এত কাছাকাছি অবস্থান করে এবং এত গাছ, প্রথমত লম্বা লম্বা গাছ থাকে, সেগুলো বড় বড় গুঁড়ি হয়, আবার তার নিচে বৃক্ষ মানে গুল্ম জাতীয় বৃক্ষ জন্মায়। এবার তার ফলে কি হয়, লম্বা লম্বা গাছগুলোর পাতা এত ঘন সন্নিবিষ্টভাবে থাকে, যার ফলে সূর্যের আলো অরণ্যের ভেতরে পৌঁছাতে পারে না। এই অরণ্যের ভেতরে পৌঁছাতে না পারার ফলে তার নিচে যে গুল্ম জাতীয় বৃক্ষগুলো আছে সেগুলোও আবার অরণ্যকে ঢেকে ফেলে, প্রায় ঢেকে ফেলার ফলে সূর্যের আলো পৌঁছাতে পারে না আর অরণ্যের ভূমি স্যাঁতস্যাঁতে হয়ে পড়ে। এরপরে দেখো গাছগুলি খুব লম্বা এবং ডালপালাযুক্ত হয়। একটু আগে বললাম যে গাছগুলো প্রচুর লম্বা হয় এবং এত ডালপালাযুক্ত হয় যে পুরো ছেয়ে ফেলে, উপরটা চাঁদোয়ার মতো তৈরি করে ফেলে। এই চাঁদোয়ার মতো তৈরি করে ফেলে বলে এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। গাছের গুঁড়ি খুব শক্ত এবং পাতাগুলি বড় হয়। এইখানকার যে গাছগুলো হয়, এই যে চিরহরিৎ অরণ্য রয়েছে ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চল, তারপরে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত গাছগুলো হয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্যযুক্ত হয়। এবং চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য হচ্ছে গাছের গুঁড়িগুলো খুবই শক্ত হয় এবং ভারী হয়, মানে যদি কেটে নিয়ে যেতে হয় খুব ভারী হয়, বয়ে নিয়ে যেতে খুব কষ্টকর ব্যাপার। আর গাছের পাতাগুলো বড় বড় হয়। এরপর হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে এই অঞ্চলের বৈশিষ্ট্য, তাহলে এই অঞ্চলের গাছগুলির বৈশিষ্ট্য। এছাড়াও এই অঞ্চলে এই যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অঞ্চল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই অঞ্চলগুলো খুব ঘন সন্নিবিষ্ট অরণ্য হওয়ার কারণে এখানে গভীর গহন অরণ্য সৃষ্টি হয়েছে। এর ভেতরে নানা ধরনের জীবজন্তু, কীট পতঙ্গ এই সমস্ত কিন্তু থাকে। এরপরে এই অঞ্চলে কি কি গাছ দেখা যায়, যে গাছগুলো এই অঞ্চলে জন্মায়, প্রধান প্রধান গাছগুলো সম্পর্কে বলি। এছাড়া তো অনেক লতা পাতা গুল্ম নানা রকমের গাছ জন্মায়, প্রচুর নানা ধরনের গাছ জন্মায়। তো এখানে আমরা কোন কোন উদ্ভিদগুলো প্রধান প্রধান উদ্ভিদ সেগুলো বলি। শিশু,
গর্জন, তুন, পুন, রোজউড, বিশপ উড, রবার, পাম, আয়রন উড, এই সমস্ত কিন্তু গাছ এই অরণ্যে কিন্তু জন্মায়। এই অরণ্যে এই সমস্ত গাছগুলি জন্মায়। এই যে এই অরণ্যে যে সমস্ত গাছগুলি জন্মায় সেগুলি আমাদের কি কাজে লাগে বা এই অরণ্যের ব্যবহার সম্পর্কেও কিন্তু আমাদের লিখতে হবে। এই অরণ্যের ব্যবহার সম্পর্কেও আমাদের লিখতে হবে। এই অরণ্যের কাঠ শিল্পে খুব বেশি ব্যবহৃত হয় না। আগে বলেছি যে এই অরণ্যের কাঠগুলো প্রচণ্ড ভারী হয় এবং শক্ত হয়, যাতে কাটতেও কষ্ট হয়, আবার এই গাছের গুঁড়িগুলি বয়ে নিয়ে যেতেও খুব কষ্টকর ব্যাপার। এবং এই খুব শক্ত হওয়ার কারণে শিল্পের কাজে খুব একটা ব্যবহার হয় না। তাহলে কী কী কাজে ব্যবহার হয়? বাড়ি নির্মাণ, রেলের কামরা, স্লিপার নির্মাণ এবং অন্যান্য কাজে ব্যবহার হয়। শিল্পের কাজে লাগাতে গেলে গাছগুলো নরম হতে হতো, সেগুলো কাটতে খুব কষ্ট হয়। এই জন্য এখানে কিন্তু এই শিল্পের কাজে এই কাঠ খুব একটা ব্যবহার করা হয় না। তাছাড়া কি হয়, এই যে গভীর গহন অরণ্য, এর ভেতর থেকে কাঠ কেটে নিয়ে আসাও একটু সমস্যার ব্যাপার। সেই জন্য এখান থেকে কাঠ শিল্পের কাজে খুব একটা ব্যবহার করা হয় না।